হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ তোমাদের সেট থিওরি পার্ট 1 শুরু করব। তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পাশ করে অঙ্ক নিয়ে পড়াশোনা শুরু করেছো এবং তোমাদের পথ চলা সবে শুরু। এই সাবজেক্টের ওপরে তোমাকে একটা ভালো অবস্থানে আসতে হবে। তোমরা যেখানেই যাও এর পরবর্তীকালে, গ্র্যাজুয়েশনে ম্যাথ নিয়ে পড়াশোনা করো, কি ইঞ্জিনিয়ারিং এ যাও, কি অন্য কোনো ফিল্ডে যাও, যে ফিল্ডেই যাবে যেখানে ম্যাথ আছে সেখানে বিজ্ঞানের প্রায় সব শাখাতেই ম্যাথের কিন্তু একটা প্রয়োজন আছে এবং সেটা খুব ভালো করে শিখতে হবে। যদি তুমি না শিখতে পারো তাহলে কিন্তু কোনো জায়গাতেই দাঁড়াতে পারবে না। ম্যাথটাকে সঠিকভাবে শিখতে হবে, উপলব্ধি করতে হবে। ম্যাথ হচ্ছে উপলব্ধি সাবজেক্ট। তোমার এখানে কতটা কনসেন্ট্রেশন তুমি করতে পারছো, কতটা কনসেপচুয়ালি তুমি তৈরি হতে পারছো, তার উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। ঠিক আছে? আর আমরা যে শুরু করতে যাচ্ছি সেট থিওরি। সেট থিওরি ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার। আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি, সব জায়গাতেই তোমাদের স্কুলেও হয়তো শুরু করেছে সেট থিওরি। কিন্তু সেট থিওরি সাবজেক্টটা পড়তে গেলে, বুঝতে গেলে গণিতের অনেকগুলো শাখার কিন্তু জ্ঞানের প্রয়োজন পড়ে সঠিকভাবে শিখতে গেলে। কিন্তু সেই জ্ঞানটা এই মুহূর্তে তোমাদের কাছে না থাকাটাই স্বাভাবিক। যারা হয়তো একটু অ্যাডভান্স আছে তাদের কথা আলাদা, কিন্তু সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রে এখন সেট থিওরির সবকটা জায়গাকে বোঝা একটু অসুবিধা হবে। সেই জন্য আমার সাজেশন হচ্ছে সেট থিওরিকে দুবারে পড়া। এখন যখন সেট থিওরি তোমাকে শেখাচ্ছি তখন সেট থিওরিটাকে ভালো করে বোঝো, জিনিসটা কি, কিভাবে করতে হয়। কিন্তু এর প্রবলেমগুলো যখন আসবে সেই প্রবলেমের মধ্যে কিন্তু আরেকটু অঙ্কের গভীর জ্ঞান বা একটু ডিপের জ্ঞানের দরকার আছে। সেইটা তোমরা কি করবে, এই সেকেন্ড সেমিস্টারের শেষের দিকটায় যখন তোমাদের 11 ম্যাথ পুরোটাই প্রায় হয়ে যাবে, তারপরে আরেকবার সেট থিওরি তোমরা করবে অবশ্যই। কেন সেট থিওরিটাকে ভালো করে করতে বলছি, তার কারণ হচ্ছে সেট থিওরি অ্যাকচুয়ালি গণিতের ভাষা। এখানে অঙ্ক, ক্যালকুলাস যেটা তোমরা শিখবে মূল জিনিস, সেই ক্যালকুলাসের ভিত্তিটাই কিন্তু সেট থিওরি থেকে শুরু হবে। সেট থিওরি, তারপরে রিলেশন, তারপরে ফাংশন, এইভাবে তোমরা যখন শিখবে এখানে মূলত বেশ কিছু ব্যাপার আছে যেগুলো নোটেশন দিয়ে আমরা ডিনোট করি। নোটেশন দিয়ে ডিনোট করাটা বোঝাটা খুব দরকার। যেমন দেখবে এর পরবর্তীকালে জয়েন্ট বা জেই অ্যাডভান্স বা এই ধরনের জেই মেইনস এইসব পরীক্ষাগুলো দিতে যাবে, তখন দেখবে ওখানে বেশ কিছু প্রবলেমস সেট থিওরির ল্যাঙ্গুয়েজে কোডে তোমাকে দেওয়া থাকবে। এবং আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা দেখেছি, যে সেট থিওরিটাকে যেহেতু প্রথম চ্যাপ্টার এবং এইটাকে না স্কুলে বা টিচারদের কাছে খুব গভীরভাবে করা যায় বা আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার আসে না, এবং পরে গিয়ে অনেকেই আবার সেট থিওরিটাকে রিভাইজ করতে পারে না বা করা সময় হয় না ইত্যাদি, যে কোনো কারণে করে না, যার ফলে একটা শর্টেজ তাদের থেকেই যায়। এই শর্টেজটাই তোমাকে কিন্তু ক্ষতি করবে পরবর্তীকালে। যদি সঠিক কনসেপশন, এই যে তিনটে জিনিস আমি বললাম, যে সেট, এরপরে পড়াবো রিলেশন, তারপরে পড়াবো ফাংশন, এই জিনিসটাকে যদি তুমি ভালোভাবে কনসেপ্টে নিতে পারো, এবং এখানে অনেক ট্রিক্স আছে, অনেক বিষয় আছে যেটা এটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয় না, এর ক্ষেত্রে এটা হয়, ওর ক্ষেত্রে এটা হয় না। এই জ্ঞানটা কিন্তু গণিত শাস্ত্রে পরবর্তী জীবনে প্রচুর কাজে লাগবে, প্রচুর। সুতরাং আমি আজকে সেট থিওরি শুরু করছি। তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, বুঝে ভালো করে চর্চা করো, এবং তোমাদের টেক্সট বই থেকে অনেক প্রবলেম সলভ করার চেষ্টা করো। দেখবে তোমরা পরবর্তীকালে নিশ্চয়ই সাকসেসফুল হবে এবং আরো ভালো করে অঙ্কটাকে শিখতে পারবে। চলো, আজকের সাবজেক্ট হচ্ছে সেট থিওরি পার্ট 1। আমি 4টে পার্টে সেট থিওরিটাকে শেষ করব। এরপরে রিলেশন, তারপরে ফাংশন। হ্যাঁ, এই জিনিসটাকে তোমরা ভালো করে শিখবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করার চেষ্টা করব। সেট থিওরি, এই ধারণাটি প্রথম উপস্থাপনা করেছিলেন জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর।
জর্জ ক্যান্টার ইনি প্রথম এই সেট থিওরির কনসেপ্টটাকে এনেছিলেন। সেট থিওরিতে আমি প্রথমে জানবো সেট কাকে বলে। সেট বলতে তুমি কি বোঝো? সেট হচ্ছে অ্যাকচুয়ালি কিছু অবজেক্টের কালেকশন, কিছু অবজেক্টের কালেকশন, কিন্তু কিরকম অবজেক্ট এবং কিরকম কালেকশন দ্যাট টু বি নোন প্রপারলি। কিরকম দেখো, সেট ইজ এ কালেকশন অফ ডেফিনাইট distinguishable well defined objects which are independent of order। মানে হচ্ছে সেট ইজ এ কালেকশন, সেট ইজ এ কালেকশন একত্রিত করা, একসাথে সংকলন, দ্যাট ইজ ডেফিনাইট, ডেফিনাইট নির্দিষ্ট, ডিস্টিংগুইশেবল যাকে তুমি সুনির্দিষ্টভাবে পৃথক করতে পারো, ডিস্টিংগুইশেবল, ওয়েল ডিফাইন্ড অবজেক্ট, ওয়েল ডিফাইন্ড অবজেক্ট অর্থাৎ সুনির্দিষ্ট, পৃথক, সুসংজ্ঞাত, ক্রম নিরপেক্ষ বস্তুসমূহের সংকলনকে সেট বলে। তাহলে আমি একটা নির্দিষ্ট ধর্ম বিশিষ্ট, নির্দিষ্ট নিয়ম মেনে চলা কতগুলো অবজেক্টকে আমি যদি একত্রিত করি তাকেই সেট বলা হয়। যেমন ধরো আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সংকলন, মানে 1 2 3 4 5, 5টি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সংকলন। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টা এলিমেন্টকে যদি আমি একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখি তাহলে পরে এই নোটেশন দিয়ে বোঝানো যায় যে 5টা সংখ্যার এটা সংকলন, 5টা সংখ্যার সংকলন। ব্যাপারটা বোঝা গেছে? দেখো সেট সম্পর্কে আমরা যদি ধারণা করি, যেমন ধরো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট কি বুঝবো আমি? ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। এদেরকে যদি আমি একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখি এবং এর যদি একটা নাম ক্যাপিটাল অক্ষরের নাম দিলাম এ দি, তাহলে এটা একটা সেট হয়ে গেল। এইভাবে প্রকাশ করাটাকেই সেট বলা হলো, এটা একটা সেট হয়ে গেল। এ, ই, আই, ও, ইউ। দেখো এটা নির্দিষ্ট এ, ই, আই, ও, ইউ এবং সুসংজ্ঞাত, মানে এর একটা সংজ্ঞা আছে। এখানে যে এলিমেন্ট গুলোকে আমি যা ইচ্ছে তাই বসিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। যেমন ধরো আমি বললাম জেনকিন্স স্কুলের 11 সায়েন্সের ছাত্রদের সেট, তার মানে সেখানে জেনকিন্স স্কুলের 11-এ যে ছাত্ররা পড়ে তাদের নামের সেট। তাহলে নামগুলো নির্দিষ্ট, সুসংজ্ঞাত না জেনকিন্স স্কুলের সায়েন্সের 11-এর স্টুডেন্ট, সুসংজ্ঞাত এবং পৃথক, পৃথক এবং ক্রমনিরপেক্ষ। মানে আমি একজনের নাম আগে পরে করে উল্টো পাল্টা এটা ওটা 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 করে লিখলে কিছু অসুবিধা নেই। যেমন এ, ই, আই, ও, ইউ না লিখে আমি ও, ইউ, এ, ই, আই এরকম লিখি, তাতেও সেটের কোনো চরিত্রের পরিবর্তন হবে না। বোঝা গেছে? তাহলে এইটা একটা সেট হলো। 1 থেকে 100 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা স্বাভাবিক সংখ্যা জানো, আমরা তাকে ক্যাপিটাল এন অক্ষর দিয়ে প্রকাশ করি এবং এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে শুরু করে সব পূর্ণ সংখ্যাগুলো তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 2 3 4 5 6। তাহলে এই সেটের এলিমেন্ট গুলো কি হবে না 1 2 3 4 5 ডট 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 100। 100 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখে যদি দুটো কার্লি ব্র্যাকেট লাগিয়ে দিই বা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই এবং এর একটা নাম দিয়ে দিলাম বি, সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল অক্ষর দিয়েই আমরা একটা সেটের নামকে ডিনোট করি। তাহলে এটা হয়ে গেল একটা সেট। কেন না এর এলিমেন্ট গুলো
নির্দিষ্ট সুসংজ্ঞাত পৃথক, নির্দিষ্ট সুসংজ্ঞাত পৃথক, এবং একে ক্রমনিরপেক্ষ লেখা যেতে পারে, তাতে সেটের কোনো চরিত্রের পরিবর্তন হবে না। যে 5কে আগে লিখলাম, 4কে তারপরে 100, তারপরে 99, তারপরে এভাবে যদি 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাকে লিখে দিই, তাহলে সেটটাই একই সেটকে ডিনোট করবে। কেউ যদি উল্টো পাল্টা করেও লেখে, তাতে সেটের কোনো পার্থক্য হবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছ? নেক্সট, বৎসরের ইংরেজি মাসগুলোর নামের সেট। বৎসরের ইংরেজি মাসগুলোর নামের সেট। তাহলে বছরের ইংরেজি মাসগুলো কি কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডট 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 ডিসেম্বর। এই মাসের নামগুলোকে লিখলাম, লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দুদিকে লাগিয়ে দিলাম, এবং এটা একটা নাম দিয়ে দিলাম, ধরো সি। তাহলে এটা একটা সেট হয়ে গেল। কেন? এর প্রত্যেকটা এলিমেন্ট সুসংজ্ঞাত। কি এরা? যে কোনো একটা এলিমেন্ট কি না ইংরেজি মাসের একটা নাম, তাই তো? এটা সুসংজ্ঞাত এবং ডেফিনাইট। এবার এসো নেক্সট, ভারতের সমস্ত ভালো ক্রিকেটারদের সেট। ভারতের সমস্ত ভালো ক্রিকেটারদের সেট। ভালো ক্রিকেটার মানে কি? তার মাপকাঠি কি? কোন মাপকাঠিতে ভালো বলবো, কোন মাপকাঠিতে আমি খারাপ বলবো? না, আমার কাছে সেরকম কোনো সংজ্ঞা নেই। আমার কাছে যে ভালো ক্রিকেটার, তোমার কাছে সে ভালো ক্রিকেটার নাও হতে পারে। তার চেয়ে ভালো ক্রিকেটার তোমার কাছে আরেকজন। বা ভালো ক্রিকেটারদের সেট যদি আমি বানাই, এই সেটে যতগুলো আমার এলিমেন্ট হবে, ওর তার থেকে আলাদা হবে, কারণ ওর সঙ্গে আলাদা, ওর কাছে ব্যাখ্যা আলাদা। তাহলে ভালো ক্রিকেটারদের সেট বলে আমি এটাকে সংজ্ঞাত করতে পারছি না, সুসংজ্ঞাত নয়, তাই তো? সুসংজ্ঞাত নয়। সুসংজ্ঞাত যদি না হয়, তাহলে তার এলিমেন্টগুলো যদি সংখ্যাও নিশ্চিত করতে পারছি না। আমার কাছে হয়তো 25টা ভালো ক্রিকেটারের আমি নাম করলাম, ও হয়তো 35টা ভালো ক্রিকেটারের নাম করলো, তাহলে এটা কিন্তু সেট হওয়া সম্ভব না। তাহলে এটাও কিন্তু একটা সেট নয়। এই এলিমেন্টগুলো কিন্তু সেট বানাতে পারবে না। বুঝতে পারলে কি কোথায় সেট হচ্ছে, কোথায় সেট হচ্ছে না? তো এবার ধরো, এই শহরের সমস্ত সুন্দরীদের সেট। এই শহরের সমস্ত সুন্দরীদের সেট। এই সুন্দরীর মাপকাঠিটা কি? প্যারামিটারটা কি? কি প্যারামিটারে আমি সুন্দরী বলবো নালে অসুন্দরী বলবো? এটা আমার কাছে একরকম, ওর চোখে আর এক রকম, ওর চোখে আর এক রকম, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। তাহলে এই শহরের সমস্ত সুন্দরীরা সংজ্ঞায়িত নয়, সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না, তাই এদেরও সেট বানানো সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে কখন সেট হবে, কোন কালেকশনটাকে আমি সেট বলবো আর কোন কালেকশনটাকে আমি সেট বলতে পারবো না, সেটা তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা দেখব যে সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, দেখো, সেটকে মূলত আমরা দু রকম ভাবে রিপ্রেজেন্ট করি বা প্রকাশ করি। দু রকম মূলত। কেন মূলত? মানে এর বাইরেও আমি আরো একটা রকম বলবো, সেই রকমটাকে আমরা মূল রকমের সাথে মেলাতে পারবো না, এটা আমি পরে আসছি। ফার্স্ট হচ্ছে, আমরা সেটকে মূলত দুটো পদ্ধতিতে উপস্থাপিত করতে পারি। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ছক বিন্যাস বা তালিকাভুক্তকরণ পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় রোস্টার মেথড অর ট্যাবুলার মেথড। রোস্টার মেথড অর ট্যাবুলার মেথড। আমি এতক্ষণ পর্যন্ত সেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছিলাম, দেখলে তোমরা যে সেটের এলিমেন্ট গুলোকে নামগুলো লিখে দিচ্ছিলাম, দিয়ে দুপাশে দুটো কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিচ্ছিলাম এবং একটা নাম দিয়ে দিচ্ছিলাম। এই কালেকশনকে প্রকাশ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ছকবদ্ধীকরণ পদ্ধতি বা তালিকাভুক্তকরণ পদ্ধতি। যেমন ধরো একটা সেট এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এইভাবে লেখা। যদি 1 2 3 4 5 এইভাবে লিখি, তাহলে লিখে দুপাশে দুটো ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে দিই, তাহলে এই যে প্রকাশ করার পদ্ধতি, এটাকে বলা হয় রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। ঠিক আছে? বা ধরো এই যে 5টা ভাবেল এ ই আই ও ইউ, এটাও কিন্তু রোস্টার পদ্ধতি বা ট্যাবুলার পদ্ধতি। ঠিক আছে? বোঝা গেছে? আবার দেখো,
আমরা সেটকে আর একটা পদ্ধতিতে প্রকাশ করে থাকি, এবং যেটা বেশি বেশি পরিমাণে ইউজড হয় অঙ্কের মধ্যে, যেটা বেশি পরিমাণে ইউজড হয় সেটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা বক্তব্যমূলক পদ্ধতি, প্রপার্টি মেথড অর সেট বিল্ডার মেথড। দেখো, আমি শুরুতেই তোমাদের বলেছি যে সেটের এলিমেন্টগুলো কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম মেনে সংজ্ঞায়িত হতে হবে, নির্দিষ্ট ধর্ম মেনে সংজ্ঞায়িত হতে হবে। তো ওই যে ধর্মটা মেনে সেটের এলিমেন্টগুলো আছে, সেই ধর্ম দিয়ে যে প্রকাশ করা পদ্ধতি তাকে বলা হবে সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড। ঠিক আছে? যেমন ধরো এই যে রিপ্রেজেন্টেশনটা হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5, ওইটাকেই যদি আমি প্রকাশ করি যে এইভাবে, যে সেট এ কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স, ওর প্রত্যেকটা এলিমেন্টকে নাম দিলাম এক্স, এক্স এর ডিফারেন্ট মান হবে, x belongs to n, n মানে ন্যাচারাল নাম্বার, x belongs to n ন্যাচারাল নাম্বার, and এই চিহ্নটাকে and বলে। হ্যাঁ, আমি তোমাদের পরবর্তীকালে সব চিহ্নগুলোকে শিখিয়ে দেবো। এই চিহ্নটাকে and বলে। 1 less than equals to x less than equals to 5, less than equals to তোমরা জানো 1 less than equals to s less than equals to 5। যদি আমি এটাকে এইভাবে লিখি যে সেট অফ এলিমেন্ট x, সেট অফ এলিমেন্ট x, এইটাকে আমরা পড়বো such that x এটা belongs to n, n মানে ন্যাচারাল নাম্বার, x একটা ন্যাচারাল নাম্বার এবং এর মান 1 থেকে 5 এর মধ্যে। এই সেটটাকে যখন আমি 1 2 3 4 5 লিখে দিচ্ছি, ওটাও যা এটাও তাই, এখানেও এটা ন্যাচারাল নাম্বার এবং এরা 1 থেকে 5 এর মধ্যে অবস্থিত। এই কথাটাকে যখন আমি এইভাবে লিখব, তখন এই সেটটা কিন্তু একই সেট, খালি রিপ্রেজেন্টেশনটা আলাদা। রিপ্রেজেন্টেশনটা কি না, এটাকে এর এলিমেন্ট গুলোকে লিখে দিয়েছি সব, আর এখানে ওইখানকার এলিমেন্ট গুলো ধর্মটাকে লিখে দিয়েছি। তাহলে এইটাকে আমরা বলবো প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড, আর এটাকে আমরা বলবো রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। একটাই সেট এটা, ওইটাকে আমি এখানে লিখেছি। আবার ধরো এই সেটটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে বলি, তখন বললাম সি ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স, such that x is the vowel in the English alphabet। ওর ধর্মটা কি, এখানে যে এলিমেন্ট গুলো আছে ধর্মটা কি, এর ধর্মটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল, 5টা ভাওয়েল গুলো। তাহলে সেইটাকে যখন আমি এইভাবে লিখবো, তখন এটাকে আমরা বলবো সেট বিল্ডার্স মেথড। আবার ধরো একটা সেট তোমাকে আমি বলেছি যে সেট অফ এলিমেন্ট এক্স such that x হলো x³ - 4x² + x + 6 = 0 সমীকরণের বীজ। ধর্মটা হচ্ছে এই সমীকরণের বীজগুলো নিয়ে যে সেট তৈরি হচ্ছে। তাহলে এই সমীকরণটাকে যদি তুমি সমাধান করো কি আছে, x³ - 4x² + x + 6 = 0। এটা হচ্ছে একটা ইকুয়েশন। বলছে কি ওই ইকুয়েশনের যে বীজগুলো আছে, সমাধান করলে যে বীজগুলো পাওয়া যাবে, সেই বীজগুলোর দ্বারা গঠিত একটা সেট, রাইট? তাহলে এটা প্রপার্টি মেথডে বলা আছে। এইটার থেকে যদি আমি সমাধান করি, ধরো এটা x = -1 বসালে 0 হবে। তাহলে x + 1, তোমরা তো জানো এটাকে সমাধান করতে শিখেছো, x + 1 = 0। এখানে কি হবে, x² দিয়ে গুণ করবো, x² * x মানে x³ + x² এখানে আছে -5x দিতে হবে, -5x দিলে -5 4x² হলো, এটা -5x হবে, এখানে +6 দিতে হবে, 6 দিলে +6 হলো। তাহলে x + 1 * x² - 5x + 6 = 0। এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে, x + 1 * x - 3 * x - 2 = 0।
তার মানে সমাধান করলে আমি কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু -1, 2 or 3। এই সমীকরণের বীজগুলো হলো 1, 2, -1, 2, 3। তার মানে এইটাকে যদি আমি রোস্টার ফর্মে লিখি তাহলে এমন লিখবো যে B ইজ এ সেট অফ এলিমেন্ট -1, 2, 3। বুঝলে? তাহলে এটা হয়ে গেল প্রপার্টি রোস্টার মেথড। সেইটাই কিন্তু প্রপার্টি মেথডে এরকম ভাবে বলতে হবে যে B ইজ এ সেট অফ এলিমেন্ট x such that x হলো x³ - 4x² + x + 6 = 0 সমীকরণের বীজ। তাহলে বীজগুলো বার করলে যে বীজগুলো পেলাম এটা নিয়ে গঠিত হয়ে গেল এটা। তাহলে বুঝলে তোমরা যে আমরা সেটকে দু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি মূলত। একটা হচ্ছে ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড যে মেথডে ওই সেটের অন্তর্গত প্রতি কটা এলিমেন্টের নাম, প্রতি কটা এলিমেন্টকে লিখে আমরা দুপাশে দুটো কার্লি ব্র্যাকেট দিয়ে দিই, তখন এটা হয়ে গেল রোস্টার মেথড। আর ওটাকেই যখন আমরা বলি যে এই সেটটা কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বলে এক্স এর ধর্মটাকে আমরা লিখে দিই, তখন তাকে বলা হয় সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড। নেক্সট, আচ্ছা, এছাড়াও সেটকে রিপ্রেজেন্ট করবার আর একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা উপবৃত্তর মতো আঁকি, একে এর মধ্যেই এলিমেন্টগুলোকে লিখে দিই এইরকম। এটা একটা সেট হয়ে গেল, এটা ডাব দিয়ে দিলাম এই একটা সেট হয়ে গেল। এইভাবে একটা সেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি 1, 2, 3, 4, 5। এইটা অ্যাকচুয়ালি রোস্টার মেথডেরই আর একটা রূপ মাত্র, রোস্টার মেথডেরই আর একটা রূপ মাত্র। সেই এইটাকে আমরা কি বলে, ওর যে টাইপ কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় তার মধ্যে আমরা ধরি না। সেই জন্য আমরা বলি যে দুটো ভাবেই আমরা রিপ্রেজেন্ট করি, একটা হচ্ছে ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড, আর একটা প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমি আশা করি তোমাদের এটা পরিষ্কার হয়েছে। নেক্সট হচ্ছে আমরা ডেসক্রাইব দ্য ফলোইং সেট ইন রোস্টার মেথড। ইন রোস্টার মেথড, তাহলে আমি এখানে একটা সেট দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজে বলা আছে দ্য সেট অফ অল লেটার্স ইন দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। ইন দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার আছে, দেখতে পাবে তোমরা। দেখো, বলছে যে এই ম্যাথমেটিক্স কথার মধ্যে, শব্দটার মধ্যে যতগুলো লেটার আছে তাদের সেট বানাবো। কি আছে, এম আছে, তারপরে কি আছে, এ আছে, তারপরে কি আছে, টি আছে, তারপরে কি আছে, এইচ আছে, তারপরে কি আছে, ই আছে, তারপরে কি আছে, এম আছে। দেখো, সেটে কখনো একই উপাদান রিপিটেশন হবে না। কোন সেটের প্রপার্টি থেকে যদি একই এলিমেন্ট দুবার বা একাধিকবার আসে, 3 বার আসে, 4 বার আসে, যতবারই আসুক, সে কিন্তু একবারই সেই সেটের মধ্যে স্থান পাবে। ঠিক আছে? তাহলে ম্যাথমেটিক্সে এম যেহেতু এসে গেছে আর নেব না, এম এর এ এসে গেছে তাও নেব না, টি এসে গেছে আর নেব না, আই নেই, আই সি এস। তাহলে এখানে এলিমেন্ট আছে এগুলো, এদের দিকে আমি কার্লি ব্র্যাকেট লাগিয়ে দিই, এর একটা ড্রাম দিয়ে দিই, ব্যাস হয়ে গেল রোস্টার মেথডে ম্যাথমেটিক্স শব্দটির মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তাদের সেট এইভাবে দেখাতে হয়। কি দেখলে এখানে একটা পয়েন্ট শিখলে যে এম দুবার আছে বলে দুটো এম আসবে না সেটের মধ্যে, একটাই এম আসবে। এলিমেন্ট রিপিটেশন হয় না সেটের, সেটের একই এলিমেন্ট রিপিটেশন হয় না, নির্দিষ্ট বলা ছিল, নির্দিষ্ট। এখানে এ দুবার এসছে বলে দুবার আসবে না, একবারই আসবে। তাহলে এলিমেন্টটা এইভাবে হবে। The set of all vowels in the word equation, এই ইকুয়েশন শব্দটার মধ্যে ভাওয়েল যতগুলো আছে তাদের সেট কি হবে? কি আছে? ই একটা ভাওয়েল ই, ইউ একটা ভাওয়েল ইউ, এ একটা ভাওয়েল এ, আই একটা ভাওয়েল এ আই, ও এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, ডাব্লিউ বি, 5টা ভাওয়েল এসে গেছে।
তাহলে ইকুয়েশন শব্দটার মধ্যে 5টা ভাবেলই আছে। পেয়ে গেলে এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। রোস্টার ফর্মে করতে বলেছি, রোস্টার ফর্মে করছি। দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7, অল ন্যাচারাল নাম্বার লেস দ্যান 7 কি হবে? 1 2 3 4 5 6, লেস দ্যান 7 ন্যাচারাল নাম্বার এই কটাই হয়। এখানে ব্র্যাকেট লাগিয়ে তুমি ইয়ে করে দাও, কি করে দাও, ব্র্যাকেট লাগিয়ে এখানে নাম দিয়ে দাও, হয়ে গেল। এটা রোস্টার মেথড। দ্য সেট অফ স্কোয়ারস অফ ইন্টিজার্স, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেট অফ ইন্টিজার কি হবে? 1 4 9 16 25 ইত্যাদি, রাইট? এখানে ব্র্যাকেট লাগিয়ে দাও, নাম দিয়ে দাও ডি। এটা হয়ে গেল রোস্টার মেথডে এই কথা, দ্য সেট অফ স্কোয়ারস অফ ইন্টিজার্স হয়ে গেল। নেক্সট, রাইট দ্য সেট অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট হুইচ প্রেসিডস এস। এস এর আগে পর্যন্ত ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল গুলোকে বলো, তাই তো? ভাওয়েল গুলো কি বলবো? তাহলে ইংলিশের আগে কি আছে? এ, ই, আই, ও, বাস এই কটাই। কেন এস এর এরপরে ইউটা তো এস এর পরে, শুধু আমরা আসবে না, এর নাম দিয়ে দিলাম ই। তাহলে এই সেটটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? ব্যাপারটা খুব সহজ, এটা নিশ্চয়ই বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না, হওয়ার কথাও না। নেক্সট, এইবার বলছে ডেসক্রাইব দ্য ফলোইং সেটস ইন সেট বিল্ডার অর প্রপার্টি মেথড। সেট বিল্ডার মেথডে তুমি একটা এগুলোকে বানাও। দ্য সেট অফ লেটার্স ইন দ্য ওয়ার্ড প্রবাবিলিটি। প্রবাবিলিটি এই শব্দটার মধ্যে কতগুলো লেটার আছে তার একটা তুমি সেট বানাও। কোন ফর্মে? সেট বিল্ডার ফর্মে। সেট বিল্ডার ফর্মে আমরা কি লিখবো? ধরো নাম দিলাম এ ইজ কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স। পড়ছি কিভাবে? সেট এ ইজ কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স such that, এই যে such that x is a letter, x is a letter in the word probability. ওয়ার্ড প্রবাবিলিটি, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এই যে রিপ্রেজেন্টেশনটা হলো, এইটা হলো প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। দ্য সেট অফ রেসিপ্রোকালস অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ রেসিপ্রোকালস অফ ন্যাচারাল নাম্বার কিভাবে লিখতে পারি? ধর নাম দিলাম সেট বি ইজ ইকুয়াল টু সেট অফ এলিমেন্ট এক্স such that x equals to 1 by n, x equals to 1 by n, comma n is a natural number। বা এইভাবে নাও লিখতে পারো, তুমি লিখতে পারো এইভাবে x belongs to natural number, হয়েছে? তাহলে b is a set of element x such that x is equal to 1 by n, n x belongs to capital N। না, এরকম না লিখে এরকম লেখো বাই স্মল n, আর এটাকে লেখো স্মল n belongs to natural number, এইভাবে লেখো। তাহলে দেখো আমি দেখিয়ে দিলাম x is equal to 1 by n, nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমি। এটাকে ধর্ম দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। দ্য সেট অফ অল অড ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা বলতে পারি এরকম ভাবে c equals to consist of x such that x is equal to 2n minus 1। তোমরা শিখেছো না এটা, যে জোড় সংখ্যা বোঝানোর জন্য আমরা 2n ব্যবহার করি, আর বিজোড় সংখ্যা ব্যবহার করার জন্য যে 2n minus 1 বা 2n plus 1 ব্যবহার করি, ঠিক আছে? 2n minus 1, n belongs to natural number। হলো, এখানে সব বিজোড় সংখ্যা আসবে।
তাহলে এইভাবে আমরা এটাকে সেট বিল্ডার মেথডে প্রকাশ করতে পারি। নেক্সট, 5 অথবা 5 অপেক্ষা বৃহত্তর এবং 21 অপেক্ষা ক্ষুদ্রতর স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। এটা কি বলতে পারি? ধরো সেটটা ডি consisting of element x such that 5 less than equals to x less than equals to 21 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে ইকুয়ালস টুটা এখানে হবে না, লেস দেন 21 কমা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো যে ডি একটা সেট যেটা এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, সেই এক্সটা কিরকম না 5 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 21 এবং এক্সটা ন্যাচারাল নাম্বার। এইভাবে করলে এটাকে সেট বিল্ডার ফর্মে লেখা হলো। 1 ও 11 মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা সমূহের সেট। 1 ও 11 মধ্যবর্তী সব বাস্তব সংখ্যা সমূহের সেট। এটা তো তুমি লিখতেই পারবে না, রোস্টার ফর্মে লিখতেই পারবে না, কেননা 1 থেকে 2 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেটাই তো অনির্দিষ্ট, সেটাই অনির্দিষ্ট। তো এটাকে আমি লিখতে পারি এইভাবে, যেমন ধরো সেট ই ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট 1 এবং 11 মধ্যবর্তী, তাহলে 1 লেস দেন x লেস দেন 11 মধ্যবর্তী এবং x বিলংস টু রিয়েল নাম্বার। এখানে তো অসংখ্য সংখ্যা আসতে পারে, অসংখ্য, কাউন্ট করা যাবে না, কাউন্ট করার মতো নয়, এরকম ভাবে লেখা যাবে। তাহলে এইভাবে আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে একটা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট কি আছে? ট্রান্সফর্ম ইনটু রোস্টার সেট বিল্ডার ফর্ম। মানে তোমাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, তুমি এটাকে রোস্টার ফর্মে করো। দেখো বলছে A is a set of element x such that x is a positive integer, x is a positive integer and a divisor of 9. x টা কি? ডিভাইজার অফ 9। 9 এর ডিভাইজার কি হয়? 1, 3 আর 9, 1, 3 আর 9, আর এরা হচ্ছে কিরকম? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তাহলে আমি লিখতে পারি এই সেটটা A ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 3, 9, ব্যাস হয়ে গেল। আমি এই প্রপার্টি ফর্মটাকে রোস্টার ফর্মে কনভার্ট করে দিলাম। চলো এবার B ইজ এ সেট অফ এলিমেন্ট x জাস্ট দ্যাট x বিলংস টু z and mod x less than equals to 2। z মানে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। হোল নাম্বার কি হয়? 0, মাইনাস এগুলো হবে, আবার 1, 2, 3 এরকমও হবে। তো এখানে এটাকে মডুলাস বলা হয়েছে। তোমাদের হয়তো কারো হয়তো মডুলাস সম্পর্কে ধারণা থাকতেও পারে বা নাও থাকতে পারে। তোমরা জানো যে হয়তো শুনেছো, নাহলে শুনে নাও, যে মডের ভেতরে কোনো সংখ্যা থাকলে যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে মডের বাইরে পজিটিভ সংখ্যাই আসবে। যদি মডের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকে এটা কিন্তু মডের বাইরে এসে পজিটিভ হয়ে যাবে। +5 এর মড 5, -5 এর মডও কিন্তু 5। তোমরা পরবর্তীকালে আমি যখন ফাংশন পড়াবো তখন আমি মড সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং মড সম্পর্কে অনেক অঙ্ক শেখাবো। আচ্ছা, এইবার মড x লেস দ্যান ইকুয়ালস টু 2। কার মড 2 এর থেকে কম বা ছোট হতে পারে? 0 এর মড 0 হয়, 0 এর মড 0 হয় এবং এই 0টা লেস দ্যান 2 হয়েছে। তাহলে একটা এলিমেন্ট আসবে 0। যদি আমি 1 বসাই তাহলে মডের মড 1 মানে 1 হবে, সেটা 2 এর চেয়ে কম হবে। আমি যদি -1 বসাই, সেই -1টাও তো মডের বাইরে যখন আসবে +1 হয়ে যাবে, সেটাও 2 এর থেকে ছোট, -1। যদি আমি 2 বসাই
তাহলে মডের বাইরে আসবে 2 এবং সেটা লেস দ্যান ইকুয়ালস টু 2 হচ্ছে, তাহলে 2 আর -2 বসালেও হবে। এই কটাই এলিমেন্টকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটে বসাই এবং নাম দিয়ে দিই বি, তাহলে এইটারই রোস্টার ফর্ম হয়ে গেল। C is a set of element X such that X is the letter of the word proportion. তোমরা এর আগে দেখেছো যে প্রপোর্শনে কি আসবে, P R O, P এসে গেছে, O এসে গেছে, R এসে গেছে, T I O এসে গেছে, N। এই কটা ওয়ার্ড দিয়ে হবে এটা রোস্টার ফর্ম। একই অক্ষর বারবার রিপিটেশন হবে না। D is a set of element X such that X is equal to n by n square plus 1 and 1 less than equals to n less than equals to 3। 1 থেকে 3 এর মধ্যে, তাহলে এখানে 1 বসালে কি হবে, 1 বাই 1 প্লাস 1 2, তার মানে 1 এর 2। 2 বসালে কি হবে, 2 বাই 4 1 2 এর 5। 3 বসালে কি হবে, 3 বাই 10 9 1 10 3 এর 10 হলো। এই তিনটে এলিমেন্ট আসবে, নাম হলো ডি। নেক্সট ই, X is a set of element such that X is a positive integer less than 10. X is a positive integer less than 10 and 2 to the power x minus 1 is a odd integer. আমি এমন এমন x কে সিলেক্ট করব যেটা 10 এর থেকে কম, মানে 1 থেকে 9, যেখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 একটা অড ইন্টিজার হবে। যেমন এখানে যদি আমি x এর জায়গায় 1 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 1, এটা একটা অড ইন্টিজার হলো, তার মানে 1 আসবে। যদি আমি 2 বসাই, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 1 4 মাইনাস 1 3, এটাও কিন্তু অড নাম্বার, তাহলে 2 আসবে। 3 বসাই, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 মাইনাস 1 7, 7টা একটা অড নাম্বার, 3 আসবে। এইভাবে সব কটা নাম্বারই আসবে। 4 বসালে কি হবে, 16, 16 মাইনাস 1 15, অড নাম্বার, 6 7 8 9। তাহলে এইটা হয়ে গেল আমার রোস্টার ফর্ম। F is equal to x square such that x less than 5, 1 is a x is a whole number। হোল নাম্বার যদি হয় x স্কয়ার কি হবে, 1 2 3, 2 এর স্কয়ার 4 হবে, এটা 9 হবে, আর লেস দ্যান 5 এটা 16 হবে। ব্যাস এইটাই হয়ে গেল এলিমেন্ট, নাম হলো f। বুঝেছো? তাহলে এইভাবে আমি কি করলাম না, রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার ফর্মে ট্রান্সফরমেশন আমি কি করে করতে পারি সেটা আমরা দেখালাম। আমি আশা করি সেট কাকে বলে, সেটের রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয় এবং সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতে হয় তোমরা শিখে গেছো, এবং একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কি করে কনভার্ট করতে হয়, ট্রান্সফর্ম করতে হয় তোমরা শিখে গেছো। আমরা এবার এগিয়ে চলি। এবার আমরা পড়বো টাইপস অফ সেটস। টাইপস অফ সেটস, কত রকম টাইপের সেট হতে পারে। এসো, শূন্য সেট প্রথম। শূন্য সেট যাকে বলা হয় এমটি সেট, নাল সেট অর ভয়েড সেট। এমটি সেট, নাল সেট অর ভয়েড সেট। যদি কোনো একটা প্রপার্টিতে একটাও এলিমেন্ট না থাকে, ওই প্রপার্টির কোনো এলিমেন্ট হয় না, সেক্ষেত্রে সেই সেটটাকে আমরা বলবো শূন্য সেট। যে সেটে আদৌ কোনো পদ থাকে না তাকে শূন্য সেট বলা হয়। বুঝেছো? জেনকিন্স স্কুল একটা বয়েজ স্কুল, এখানে কোনো মেয়েরা পড়ে না। এবার যদি আমি বলি জেনকিন্স স্কুলের 11 সায়েন্সে মেয়েদের সেট, কি আসবে? একজনও নেই, একটাও এলিমেন্ট নেই এখানে, কারণ ওই স্কুলে মেয়েরা পড়েই না। তো ওইটা হচ্ছে নাল সেট হয়ে গেল। এই নাল সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? হয় এরকম দুটো ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা, এটা বললে নাল সেট বোঝাবে, অথবা
শুধু ফাই লিখলেও নাল সেট বোঝাবে, বুঝেছো? তাহলে যে সেটের অন্তর্গত একটাও এলিমেন্ট থাকে না তাকে বলা হয় শূন্য সেট, নাল সেট বা এমটি সেট। ওকে, এটাকে আমরা কি করি, এরকম চিহ্ন বা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি। কেউ কিন্তু এরকম লিখবে না, এরকম কিন্তু লিখবে না। ইট ডাজ নট রিপ্রেজেন্টস এ নাল সেট। এই যে দুটো চিহ্ন হলো সেটকে প্রকাশ করছে, ভিতরে একটা এলিমেন্ট রয়ে গেছে ফাই, সেটা তো একটা এলিমেন্ট। তাহলে এটা কিন্তু নাল সেট হলো না। অনেকে ভুল করে লিখে ফেলে এরকম, দুটো এইটার মধ্যে ফাইটা লিখে দিল, তাহলে পুরো কাটা যাবে, কারণ তাহলে এটা নাল সেট হলো না। যেমন ধরো একটা উদাহরণ, a set of element x such that x square plus 1 equals to 0, x belongs to natural number, এই সেটটা বার করো। তুমি ক্যালকুলেশন করো, x square plus 1 equals to 0 এই সমীকরণকে সমাধান করতে পারবে এমন কোনো ন্যাচারাল নাম্বার নেই। x square plus 1 equals to 0 হয় না, মানে x square plus 1 equals to 0 মানে x square is equal to -1। কোন রাশির বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না। কোন রাশির বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না। সেই জন্য এইরকম কোন সেট পাওয়া যাবে না, সুতরাং এটা হয়ে গেল শূন্য সেট। আবার ধরো একটা উদাহরণ, বি সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা এবং 10 লেস দ্যান এক্স লেস দ্যান 13, 10 থেকে 13 মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি বলো, সংখ্যার সেট কে আছে? 9, 9 পরে 16, 10 থেকে 13 মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, কোনো অখণ্ড সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নেই, অখণ্ড সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নেই, অন্য কোনো পূর্ণবর্গ থাকতেই পারে, নেই। তাহলে এই সেটের মধ্যে এলিমেন্ট কিচ্ছু নাই, দ্যাট ইজ ফাই। বা এরকম সি একটা সেট, কিরকম না, এক্স ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দেন 2। আচ্ছা, তোমরা প্রাইম নাম্বার জানো? প্রাইম নাম্বার 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19, 23, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বার সম্পর্কে তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো একটা বিশেষ কথা? এই প্রাইম নাম্বার গুলোর মধ্যে একটাই মাত্র যুগ্ম সংখ্যা আছে। এই 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 বুদ্ধি দিয়ে অনেক অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় চলে আসে বা জয়েন্ট ফাইটের মতো পরীক্ষায় চলে আসে, এই বুদ্ধিটা কাজে লাগিয়ে। সব সময় মনে রাখবে একটাই মাত্র প্রাইম নাম্বার আছে যেটা যুগ্ম সংখ্যা, সেটা কত? 2। 2 ছাড়া আর যত প্রাইম নাম্বার আমাদের আছে, প্রচুর প্রাইম নাম্বার আছে, সেই প্রাইম নাম্বাররা সবাই অযুগ্ম সংখ্যা। মাথায় রেখো, এটা একটা জ্ঞান। 2 ছাড়া আর কোনো প্রাইম নাম্বার নেই, মানে ইভেন প্রাইম নাম্বার নেই, বাকি সব প্রাইম নাম্বার অড। এখানে বলেছে এক্স ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দ্যান 2, 2 এর থেকে বড় যুগ্ম প্রাইম নাম্বার। যুগ্ম প্রাইম নাম্বার কেউ নেই, শূন্য সেট, এটি একটা শূন্য সেট। উল্লেখনীয় যে দেখো এই এই দুটো ব্র্যাকেটের মাঝখানে 0 বা দুটো ব্র্যাকেটের মাঝখানে ফাই, এটা লিখলে পরে এরা কিন্তু শূন্য সেট হবে না, এরা হয়ে যাবে এক পদই সেট। একটা করে পদ আছে, এক পদই সেট, হলো না। চলো নেক্সট, এক পদই সেট, সিঙ্গেল টোন সেট। কোন ধর্মের দ্বারা যদি একটা মাত্র এলিমেন্ট পাওয়া যায়, মানে যে সেটের অন্তর্গত একটাই মাত্র পদ থাকে, সেই সেটটাকে বলা হয় এক পদী সেট বা সিঙ্গেল টন সেট। এক পদী সেট বা সিঙ্গেল টন সেট কিরকম? ধরো একটা উদাহরণ, এ ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার and 3x minus 4 equals to 0. আচ্ছা, 3x minus 4 মানে 3x is equal to 4 or x is equal to 4/3। আচ্ছা, এছাড়া কি এটার কোনো সমাধান আছে? কোনো বাস্তব সমাধান আছে? আর নেই।
তাহলে এই সেটটা হবে একটাই এলিমেন্ট, দ্যাট ইজ 4/3, একটাই এলিমেন্ট, দ্যাট ইজ 4/3। তাহলে এটা হচ্ছে একপদী সেট। আরেকটা উদাহরণ বলছি, ধরো x b is a set of element x such that x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, এবং 2 less than x less than 3 4, 2 less than x less than 4 একটা অখণ্ড সংখ্যা কি আছে, একটাই তো এলিমেন্ট পাবো, 3, 3 ছাড়া তো কোনো এলিমেন্ট পেতে পারো না। তাহলে এই সেটটার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে 3, হয়ে গেল? বুঝেছো? তাহলে আমরা দুটো টাইপ শিখলাম, একটা হচ্ছে শূন্য সেট, একটা হচ্ছে একপদী সেট। এরপরে দেখো সসীম সেট। সসীম সেট যে সেটের অন্তর্গত এলিমেন্টগুলোকে কাউন্ট করা যায়, তাহলে এই সসীম সেট। যে সেটের এলিমেন্টগুলোকে আমি কাউন্ট করতে পারি না, যেমন ধরো স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। স্বাভাবিক সংখ্যার বর্গের সেট তোমার যদি লিমিট দেওয়া না থাকে, যে 3 থেকে 25 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত, না হলে কি হবে, চলতেই তো থাকবে, এর তো কোনো শেষ নেই। তাহলে 1, 4, 9, 16, 25, হ্যাঁ চলতেই থাকবে, 36, 49, কোথাও শেষ হবে না। তাহলে এটাকে আমি কাউন্ট করতে পারবো না, তাহলে এটা সসীম সেট নয়। সসীম সেট হচ্ছে যেখানে কাউন্ট করা যাবে, যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটাকে আমি কাউন্ট করতে পারছি, 7টা এলিমেন্ট আছে, তো এটা হচ্ছে সসীম সেট। যে সেটের নির্দিষ্ট সংখ্যক পদ থাকে, অর্থাৎ যে সেটের পদ সংখ্যা সসীম, তাকেই সসীম সেট বলে। সুতরাং সসীম সেটের পদগুলিকে গোনা সম্ভব, অর্থাৎ সসীম সেটের পদগুলিকে গুণে শেষ করা যায়। যেমন x b is a set of element x such that x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং -2 less than x less than 10, -2 থেকে 10-এর মধ্যে ধনাত্মক অখণ্ড সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। c একটা সেট such that x is the month of English calendar, ইংলিশ ক্যালেন্ডারে মান্থগুলো তো গুণে শেষ করতে পারবে, দ্যাট ইজ সসীম সেট। এর সংজ্ঞা নামটা থেকে তুমি বুঝতে পারছো সসীম সেট মানে কি বোঝাতে চাইছে। এর পরেরটা নিশ্চয়ই অসীম সেট। অসীম সেট কি? যেখানে অনির্দিষ্ট সংখ্যক পদ থাকে, অর্থাৎ যে সেটে পদ সংখ্যা অসীম তাকে অসীম সেট বলে। কিন্তু সংজ্ঞাই তো বটে, আমি সংখ্যাটাকে নির্দিষ্ট করে বুঝতে পারছি না, কিন্তু যে পদগুলো আছে তাদের ধর্মটাকে জানি, কি ধর্মের দ্বারা ওইখানে পদগুলো আছে, হয়েছে? তাহলে যেমন ধরো n মানে ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চললো, এটা হলো অসীম সেট। b is a set of element x such that x is a real number and 1 less than s less than 2, এখানে একটা লিমিট দেওয়া আছে, কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে লিমিট দেওয়া থাকলে কিছু লাভ নেই, কারণ রিয়েল নাম্বার একটা সংখ্যা থেকে একটা সংখ্যার মধ্যে অসংখ্য থাকতে পারে, যতগুলো তুমি কল্পনা করতে পারো তার চেয়ে বেশি থাকতে পারে, তাই তো? সুতরাং এটাও একটা এরকম। তাহলে এই ধরনের সেটগুলো হচ্ছে অসীম সেট। নেক্সট হচ্ছে সসীম সেটের কার্ডিনাল নাম্বার। এর উপরে প্রশ্ন অনেক আসে, এটা মাথায় রাখবে, প্রশ্ন অনেক আসে, এবং এখানে আরো অনেক কিছু শেখানোর আছে, পরে বলবো এগুলো সেটের মধ্যে। যে একটি সসীম সেটের অন্তর্গত পদসমূহের মোট সংখ্যাকে, যে সেটকে গোনা যায় সসীম সেট, সেই সেটের অন্তর্গত যতগুলো পদ আছে, যতগুলো এলিমেন্ট আছে, সেই সংখ্যাটাকেই বলা হয় তার কার্ডিনাল নাম্বার। ঠিক আছে? যেমন ধরো একটা সেট, একটি সসীম সেটের অন্তর্গত পদসমূহের মোট সংখ্যাকে ওই সেটের কার্ডিনাল সংখ্যা বলে, এবং এটাকে এইভাবে প্রকাশ করা হয় NA। একটা সেটের নাম হচ্ছে A, ধরো ওই সেটটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমি প্রকাশ করব N ব্র্যাকেটে A। NA মানে কার্ডিনাল নাম্বার অফ সেট A, কার্ডিনাল নাম্বার অফ সেট A। যেমন ধরো এই সেটটা ABCDE কটা এলিমেন্ট আছে? 5টা, তাহলে এটার কার্ডিনাল নাম্বার হবে 5। আমি লিখবো এইভাবে NA = 5। যেমন ধরো এই সেটটা 1, 2, 3, 4 ... 25, এখানে ... দিয়েছি ঠিক আছে, কিন্তু আছে পদগুলো আছে, এখানে কতগুলো পদ আছে? 25টা পদ আছে, তার মানে NB = 25, বুঝলে?
দিস ইজ কার্ডিনাল নাম্বার অফ এ সেট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, আমি পরে শেখাবো, এটা মাথায় রাখো। উপসেট, উপসেট, উপসেট কি? যেমন ধরো একটা সেট আছে তোমার কাছে এ, একটা সেট কিরকম না 1 2 3 হলো। এবার যদি আমি সেট বানাই, ধরো এর একটা এলিমেন্ট নিয়ে একটা সেট, এক পদি সেট, এখান থেকে একটা সেট বানাতে পারি 2 একটা সেট, এখান থেকে একটা সেট বানাতে পারি 3 একটা সেট, আমি এখানে একটা সেট বানাতে পারি 1 আর 2 এটাও একটা সেট, আমি একটা সেট বানাতে পারি 1 আর 3 এটাও একটা সেট, আমি একটা সেট বানাতে পারি 2 আর 3 এটাও একটা সেট। আর দেখো এই সবগুলোকে নিয়ে একটা সেট বানাতে পারি, সেটা হচ্ছে 1 2 3। আর তোমরা সবসময় জানবে যে কোনো সেটের দুটো উপসেট অবশ্যই থাকবে, যে কোনো সেটের কমপক্ষে দুটো উপসেট অবশ্যই থাকবে। সেই দুটো হচ্ছে একটা নাল সেট, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, আর একটা হচ্ছে সেট ইটসেলফ। সেট ইটসেলফ, এখানে সেট ইটসেলফ এইটা, আর একটা নাল সেট থাকবে। তাহলে এতগুলো আমি বানাতে পারি। যেমন ধরো দুটি সেট এ ও বি, দুটি সেট এ ও বি যদি এরূপ হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ হয়, এই সেটটা মনে করো এ সেট, একটা সেট বি, এই সেটের প্রত্যেকটা পদ, কটা পদ আছে? একটা পদ আছে, এটা এই সেটটারও পদ। বি সেটের প্রতিটি পদ এ সেটেরও পদ হয়। তুমি এখানে যতগুলো আমি লিখেছি তাদের দেখো এদের যা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট অবশ্যই এখানে আছে, এই সেটটার মধ্যে যা এলিমেন্ট আছে সেটা ওখানে আছে। তাহলে এইখানকার প্রত্যেকটাকে আমি এর উপসেট বলতে পারি, সাবসেট। এই যে সেট কটাকে আমি লিখেছি এখানটায়, অতগুলো সেট লিখেছি না, এই সেট যে কোনো একটা সেটকে ধরো তুমি, এইটা এই এলিমেন্টটা এখানে আছে, এইটা এর এলিমেন্টটা এখানে আছে, এইটা দেখো 1 2 এখানে আছে, এখানে দেখো 1 3 এখানে আছে, এখানে 2 3 এখানে আছে, এখানে 1 2 3 এখানে আছে। তাহলে যদি এমন হয়, দুটো সেট যদি এমন হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ হয়, তবে এ সেটকে বি সেটের উপসেট বলা হবে বা সাবসেট বলা হবে। তার মানে এর প্রত্যেকটাকে আমি এইটার সাবসেট বলতে পারবো, এর প্রত্যেকটাকে আমি এর সাবসেট বলতে পারবো। তাহলে এক্স, একে এস, এই সাবসেটের চিহ্ন হচ্ছে এটা, দিস ইজ দ্য সাইন অফ সাবসেট। সাবসেট এই চিহ্ন দিয়ে আমি লিখতে পারবো যে এ ইজ এ সাবসেট অফ বি, অথবা এটা ভুল আছে, এটা হবে এইরকম সুপারসেট। আর এইটাকে আমি বলতে পারবো এদের বাপ, সুপারসেট। এটার বাচ্চা হচ্ছে এইগুলো সাবসেট, সাবসেটদের বাবা এ হচ্ছে সুপারসেট। মানে এইখানকার সেটের প্রত্যেকটার যা এলিমেন্ট আছে সব ওর মধ্যে আছে। এখানে একটা সেট এমন নেই যার মধ্যে এমন একটা এলিমেন্ট আছে যে এটার মধ্যে নেই, তাহলে আর সাবসেট হবে না। তাহলে এরা হলো সুপারসেট, এইটা সুপারসেটের চিহ্ন। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি, ইফ x belongs to a and x belongs to b, x belongs to a implies belongs to b, এটা পড়তে হয় এইভাবে, এটা implies, বুঝলে? x এতে আছে মানেই x বিতে আছে, x এতে আছেই মানে x বিতে আছে, তাহলে a b এর সাবসেট হবে। যদি কোথাও ধর্মটা এমন হয় x এতে আছে মানেই x বিতে আছে, তবে এটা বি এর সাবসেট হয়। বুঝতে পেরেছ? বি এর সাবসেট হয়। ধরো এ হলো ইংরেজি বর্ণমালার ভাবেলগুলির সেট। ভালো করে ভাবো তো একটুখানি, এ একটা সেট, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ভাবেলগুলির সেট। বি একটা সেট, যেখানে ইংরেজি বর্ণমালার সব অ্যালফাবেট গুলোর সেট হলো। তাহলে এতে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো তো বিতেও আছে।
এতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো তো বিতেও আছে, তাহলে এ কি বি এর সাবসেট, এ কি বি এর সাবসেট, বি কি এর সুপারসেট। বুঝেছো? তাহলে এমন কোন সেট যদি আমি পাই তার প্রত্যেকটা এলিমেন্ট অন্য একটা সেটের মধ্যে আছে, প্রত্যেকটা এলিমেন্ট আছে অন্য সেটের মধ্যে, তবে এই জায়গায় আমি ওইটার সাবসেট বলবো, ওইটার সাবসেট বলবো। বুঝেছো? ঠিক আছে। যেমন ধরো এ 1 2 3 4 আর বি 2 1 4 3 5, দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে আছে, তাই না? বি এর মধ্যে আছে, তাহলে এ নিশ্চয়ই বি এর একটা সাবসেট হবে, এ নিশ্চয়ই বি এর একটা সাবসেট হবে। তো আমি উপসেট পড়লাম, এই উপসেট এরপরে আমি বলবো যথার্থ উপসেট। উপসেট বা যথার্থ উপসেট, এই যথার্থ বা প্রকৃত উপসেট, এই কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি স্কুল লেভেলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল না, পরবর্তীকালে অনেক বুঝে টুঝে ক্লিয়ার হয়েছে, আমার খালি গুলিয়ে যেত কোনটাকে যথার্থ সাবসেট বলবো আর কোনটাকে যথার্থ নয়। আবার আমি সব সাবসেটকেই এইভাবে প্রকাশ করতে পারি, আবার প্রকৃত সাবসেটকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। গুলিয়ে বললে হবে না। মানে কিরকম হয়, ধরো 1 2 3 এর আমি সাবসেট গুলো দেখিয়েছিলাম না আগেরটায়, 1 2 3 এর সাবসেট গুলো দেখিয়েছিলাম তো। এখানে একটা সেট আছে, একটা সেট আছে যেই সেটের প্রত্যেকটা এলিমেন্টই এই সেটটাতে আছে, এবং যেমন এখানে একটা এলিমেন্ট কমসে কম কম আছে, এখানে দুটো সেট নাম্বার কম আছে, কিন্তু এখানে এটাই আছে, এইটা। বুঝতে পেরেছ? তাহলে এইটা বাদে মানে সেট ইটসেলফ যে সাবসেটটা, যে সাবসেটটা সেট ইটসেলফ, সেইটা বাদে বাকি যেগুলো আছে যার মধ্যে ওই সেট মূল সেটের থেকে কমসে কম একটা এলিমেন্ট কম আছে, কমসে কম একটা এলিমেন্ট কম আছে, কম পক্ষে একটা এলিমেন্ট কম আছে, সেই যথার্থ সাবসেট, সেই হচ্ছে যথার্থ সাবসেট। অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত এ 2 3 ইজ এ, এইটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, যার নিচে দাগ থাকে না। প্রপার সাবসেট অফ 1 2 3, বুঝলে? প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেট কি? এ ও বি দুটি সেট যদি এরূপ হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের পদ, কিন্তু বি সেটে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ, এ সেটে যা এলিমেন্ট আছে বি সেটে আছে, কিন্তু বি সেটে অন্তত একটি পদ আছে যা এ সেটে নেই, এ সেটে নেই, অর্থাৎ এ নট ইকুয়ালস টু বি, তবে এ সেটকে বি সেটের যথার্থ বা প্রকৃত উপসেট বলা হবে, এবং এ ইজ এ প্রপার সাবসেট অফ বি চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। ভালো করে এটাকে ভাববে, মাথায় নেবে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। আমি নিজে বলছি আমার কিন্তু 11 12 লেভেলে এইটা বারবার গুলিয়ে যেত, কোনটা প্রকৃত না কোনটা অপ্রকৃত। প্রকৃত হচ্ছে, প্রকৃতটাকে আমি অপ্রকৃত ভাবতাম আর অপ্রকৃতকে প্রকৃত ভাবতাম। মানে প্রকৃত হচ্ছে সেটা যেটাতে ন্যূনতম একটা এলিমেন্ট কম আছে, যেখানে ন্যূনতম একটা এলিমেন্ট কম আছে সেটাই হচ্ছে প্রকৃত। আর যেটা সমান সমান, সমান সমানের বেশি তো সাবসেট হতেই পারে না, সমান সমান একটা সাবসেট হয়, সেই সাবসেটটা অপ্রকৃত সাবসেট। বুঝতে পারলে? সমান সমান যেটা সেটা অপ্রকৃত সাবসেট। তাহলে একটি সেটের কত সাবসেট হয় এটা আমি তোমাদের শেখাবো, একটি সেটের কটা সাবসেট বার করা যায় সেটা আমি তোমাদের শেখাবো। সবসময় জানবে যত সাবসেট করা যায় তার থেকে একটা কম, একটা কম হচ্ছে প্রকৃত সাবসেট। আর একটাই মাত্র, একটা সেটের যত সাবসেট হয় তার মধ্যে একটাই মাত্র অপ্রকৃত সাবসেট থাকে, যেটাকে এই চিহ্ন দিয়ে লেখা যাবে না, সেটাকে এই চিহ্ন দিয়ে লিখতে হবে। বুঝেছো? আবার এই চিহ্ন দিয়ে সবাইকেই প্রকাশ করা যায়।
সব সাবসেটকেই পাস করা যায়, বুঝতে পেরেছো? ধরো এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এবং বি ইজ ইকুয়াল টু বি এ সি ডি ই এফ। দেখো এখানে সব এলিমেন্ট এর মধ্যে আছে, খালি এফ বাদ দিয়ে একটা এলিমেন্ট বাদে, তাহলে বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। এ ইজ এ সাবসেট অফ বি, ঠিক আছে? এ ইজ এ সাবসেট অফ বি। মনে করো এক্স একটা সেট সাজ দ্যাট এক্স একটি সমবাহু ত্রিভুজ, এক্স একটি সমবাহু ত্রিভুজ, আর ওয়াই একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে যে কোনো ত্রিভুজ। তাহলে যে কোনো ত্রিভুজ যে সেটের এলিমেন্ট, সমবাহু ত্রিভুজের সেটটাও তো সেই সেটের একটা সাবসেট, তাই বলতে পারি এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই। আমি বোঝাতে পেরেছি? যথার্থ উপসেট আর উপসেট, উপসেট আর যথার্থ উপসেট, আমি বারবার করে জোর দিচ্ছি, এইটাই কিন্তু ভুল হয়, এটা কিন্তু ভুল হয়, মানে গুলিয়ে যায় যে কোনটাকে বললো যথার্থ উপসেট আর কোনটা বললো অযথার্থ, মানে প্রকৃত আর অপ্রকৃত। একটা সেটের যতগুলো সাবসেট বানানো যায়, এটা আমি ডিটেলসে শেখানো যায়, বানানো যায়, তার মধ্যে একটা সাবসেট থাকে যেটা সেট ইটসেলফকে বোঝায়, সেট ইটসেলফকে বোঝায়, ঠিক আছে? সেট ইটসেলফকে বোঝায়, সেইটাই হচ্ছে অপ্রকৃত সাবসেট, বাকি সবাই প্রকৃত সাবসেট। নেক্সট, সমান সেট। সমান সেট আর তোমরা পাবে সমতুল্য সেট, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সমান সেট একদম সোজা বাংলা কথা, দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট আছে সমান এবং এলিমেন্ট গুলোও একই, এবং এলিমেন্ট গুলোও একই, তখন তাকে বলা হয় সমান সেট। দুটো এলিমেন্ট গুলো যা, এই সেটেরও এলিমেন্ট তাই, এই সেটে যতগুলো এলিমেন্ট আছে এই সেটেও ততগুলোই এলিমেন্ট আছে, তখন ওই সেট দুটোকে সমান বলা হয়, সোজা বাংলা কথা এটা। এবার দেখো এ ও বি দুটি সেট, কেউ শূন্য সেট নয়। এরূপ হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ এবং বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেরও পদ হয়, তবে এ ও বি সেট দুটিকে সমান সেট বলে, বুঝেছ? যখন দেখবে তুমি এই সিদ্ধান্তে আসতে পারছো যে এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ, একমাত্র এই দুটো কন্ডিশন ফুলফিল করলে তখন আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি। তোমরা দেখবে যখন আমরা প্রমাণগুলো করব, সেই প্রমাণগুলোর ক্ষেত্রে তুমি দেখবে আমি একবার প্রমাণ করব এ ইজ এ সাবসেট অফ বি, আবার প্রমাণ করব বি ইজ এ সাবসেট অফ এ। এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ যদি প্রমাণ করতে পারি তবে আমি বলবো এ ইজ ইকুয়াল টু বি, বুঝেছো? ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, দেন এ ইজ ইকুয়াল টু বি হবে। A is a subset of B and B is a subset of A, তবে A is equal to B হবে। X belongs to A implies X belongs to B এবং Y belongs to B implies Y belongs to A, তবে A আর B সমান হয়। মনে করো A 1 2 3 4 5 6 আর একটা সেট B এরকম যে such that X belongs to natural number and X less than equals to 6, এটা বানালে পরে এটাই আসবে। তাহলে এই সেট দুটো সমান, তাহলে দুটো সেট সমান কখন বলবো? মাইন্ড ইট, এখানে একটা উদাহরণ আছে, দেখে নিও তোমরা। তো আমি দুটো সেট সমান কখন বলবো? যখন এ সেট এবং বি সেট, এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, এটা হবে তখনই এই দুটো সমান হবে, ইকুয়ালস হবে। তার মানে কি সোজা বাংলায়, এইটার যা যা এলিমেন্ট আছে, যতগুলো যা যা এলিমেন্ট আছে একদম নামে 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 নামে, এখানেও সেই এলিমেন্ট আছে একই নামে 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 নামে, এখানে যতগুলো এলিমেন্ট আছে এখানে ততগুলো এলিমেন্ট আছে, তখন সেট দুটো সমান হবে। আর এখানেই পার্থক্য সমতুল্য সেটের সাথে। সমতুল্য সেটটা কি? সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট, ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে পার্থক্য হচ্ছে যখন দুটো সেটের
করসপন্ডিং, একটার করসপন্ডিং এই সেটে আরেকটা এলিমেন্ট, এটা দ্বিতীয়টার সাথে এখানে একটা এলিমেন্ট, এটা তৃতীয়টার সাথে এখানে আরেকটা এলিমেন্ট, মানে করসপন্ডিং এলিমেন্ট থাকে, তখন তাকে সমতুল্য সেট বলা হয়। সমতুল্য সেটের ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ অ্যান্ড নাম্বার অফ এলিমেন্ট অফ সেট বি অলওয়েজ ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল। এ ও বি সেট দুটিকে সমতুল্য সেট বলা হবে যদি এ ও বি সেটের পদগুলির মধ্যে একটা 1-to-1 করসপন্ডেন্স থাকে। এ সেটের পদের মোট সংখ্যা যদি বি সেটের পদের মোট সংখ্যার সমান হয়, অর্থাৎ এন এ ইজ ইকুয়াল টু এন বি হয়, মানে এন এর কার্ডিনাল নাম্বার এবং বি এর কার্ডিনাল নাম্বার, এর কার্ডিনাল নাম্বার বি এর কার্ডিনাল নাম্বার যদি সমান হয়, তবে এ ও বি সেটকে সমতুল্য সেট বলা হবে। যেমন ধরো এ 1 2 3 4, বি এ বি সি ডি, তাহলে 1 এর জন্য এ আছে, 2 এর জন্য বি আছে, 3 এর জন্য সি আছে, 4 এর জন্য ডি আছে, এন এ ইজ ইকুয়াল টু এন বি ইজ ইকুয়াল টু 4, তাহলে এই এ ইজ এ ইকুইভ্যালেন্ট টু বি। বুঝতে পারলে? চলো, সমতুল্য সেট বোঝানো হয়ে গেল। এবার আমরা চলে যাই, এবার আমরা যাই সার্বিক বা সার্বজনীন সেট। এইখানে একটু ধারণা করার ব্যাপার আছে। দেখো, সার্বিক, এতক্ষণ যে সেটগুলো শিখলে সেগুলো কিন্তু ডেফিনাইট, তার মাত্রাটা তুমি জানো, কিন্তু সার্বিক সেট বা সার্বজনীন সেট, এটা কিন্তু মাত্রাটা এক একটা প্রবলেমের ক্ষেত্রে আমরা এক এক রকম ভাবে নিতে পারি। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা একটু আগে আলোচনা করছিলাম জেনকিন্স স্কুলের ক্লাস 11-এর সায়েন্সের ছাত্ররা, ঠিক আছে, ক্লাস 11-এর সায়েন্সের ছাত্রদের সেট। আর একটা সেট আমি বলছি জেনকিন্স স্কুলের ক্লাস 11-এর ছাত্রদের সেট। মানে এর মধ্যে সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে। তাহলে যদি জেনকিন্স স্কুলের ক্লাস 11 সায়েন্সের স্টুডেন্টের সেট এ হয়, আর ক্লাস 11-এর সব ছাত্রদের সেট যদি বি হয়, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট তো বির মধ্যে আছে, তাহলে এর বি এর সাবসেট। আমি কিন্তু কোনো অঙ্কে বি কে আমি বলতে পারি এর এর সার্বজনীন সেট, বা এর মধ্যে এটা আছে। আবার সার্বজনীন সেটটাকে দরকার পড়লে আমি বলতে পারি বিটা কি না, জেনকিন্স স্কুলের সব ছাত্রদের সেট, মানে 4 5 6 7 8 9 10 11 12 যত ছাত্র আছে সবার সেট যদি হয় বি, সেটাকেও আমি সার্বজনীন সেট বলতে পারি। মানে আমার আলোচ্য সেটটা যে বড় সেটের অন্তর্গত, তাকে আমি বলতে পারি সার্বজনীন সেট। তাহলে এক একটা প্রবলেমে সার্বজনীন সেট এক এক রকম হতে পারে। কোনো অঙ্কে সার্বজনীন সেট হিসেবে কিছু বলে দেওয়া থাকতে পারে যে এই সার্বজনীন সেট এইটা, ইউনিভার্সাল সেট এইটা। আবার কোনো ক্ষেত্রে আমরা সেটা ধরে নেব, যেরকম আমাদের পছন্দ মতো নিতে পারি। কিরকম দেখো, যদি সেট সম্পর্কিত কোনো বিশেষ অনুসন্ধানের সময় আলোচ্য সকল সেট সমূহকে একটি নির্দিষ্ট বৃহত্তর সেটের উপসেট রূপে কল্পনা বা বিবেচনা করা হয়, তখন সেই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে সার্বিক সেট বলে। এটা কিন্তু কল্পনার বিষয়, এটা কিন্তু কল্পনার বিষয়। আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝালাম। আমি দুরকম ভাবে সার্বজনীন সেট নিলাম, একবার ক্লাস 11-এর সব ছাত্রদের সেট, আর একবার জেনকিন্স স্কুলের সব ছাত্রদের সেট। তারপরে ওটাও সার্বজনীন সেট নিয়ে আমি কখনো অঙ্ক করতে পারি, আবার এটাকেও সার্বজনীন সেট নিয়ে আমি অঙ্ক করতে পারি। তাহলে সার্বজনীন সেট হচ্ছে একটা বড় সেট, যে সেটের মধ্যে আমি ধরো 3টে সেট নিয়ে আলোচনা করছি, তাহলে সার্বজনীন সেট কি হবে, যার মধ্যে এই 3টে সেটই অবস্থিত, যেমন ধরো আমরা যদি কোনো জায়গায় একটা সেট নিই, জেনকিন্স স্কুলের ক্লাস 11-এর সায়েন্সের সেট, আর একটা সেট হচ্ছে জেনকিন্স স্কুলের ক্লাস 11 আর্টসের সেট। হ্যাঁ, তো আমাদের যদি প্রবলেম এই দুটো নিয়ে থাকে, তখন আমাকে সার্বজনীন সেট কি নিতে হবে, তখন আমাকে সার্বজনীন সেট নিতে হবে টোটাল ক্লাস 11-এর সেট অথবা টোটাল স্কুলটার সেট। এরকম ভাবে সার্বজনীন সেট হয়।
যেমন ধরো সিটি কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা হচ্ছে সেট এ, তো সেক্ষেত্রে সেট বি কি হতে পারে, এক্স সিটি কলেজের একজন ছাত্র, মানে সকল ছাত্রছাত্রীদের সেটটা ইউনিভার্সাল সেট হতে পারে। যেমন ধরো একটা সেট পি, এক্স একটি মূলদ সংখ্যা, এক্স একটি মূলদ সংখ্যা, কিউ যেখানে সেট যেখানে এক্স একটা বাস্তব সংখ্যা এবং -4 থেকে 9 মধ্যে অবস্থিত, আর হয়ে গেল একটা অখণ্ড সংখ্যা। তিনটেই আমার কি হলো, এই তিনটে সেট নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেক্ষেত্রে আমি সার্বজনীন সেট কি নেব, তাহলে আর কে আমি সার্বজনীন সেট নিয়ে নেবো, সকল বাস্তব সংখ্যার সেটের মধ্যে এরা সবাই এসে যাবে, এরকম ব্যাপারটা বুঝতে পেরেছ? সার্বজনীন সেট। নেক্সট, সূচক সেট বা ঘাত সেট। সূচক সেট বা ঘাত সেট কাকে বলে? সূচক সেট বা ঘাত সেট হচ্ছে, আমি একটু আগে শিখিয়েছিলাম যে একটা সেটের অনেকগুলো উপাদান হয়, অনেকগুলো উপাদান হয়। আমি বলে দিই কটা উপাদান হয়। 2n সংখ্যক, যা কার্ডিনাল নাম্বার n, তার সাবসেটের সংখ্যা হবে 2n। মানে কোন ইয়েতে যদি 3টে এলিমেন্ট থাকে সেটে, তাহলে তার কার্ডিনাল নাম্বার 3 এবং তাতে উপসেটের সংখ্যা হবে 2^3, মানে 8টা। যদি 4 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 16টা। যতগুলো সাবসেট হয়, আমি বলেছি সাবসেট কি হয়, সাবসেটের মধ্যে দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে, একটা হচ্ছে এমটি সেট, একটা হচ্ছে সেট ইটসেলফ, বাকি অনেকগুলো সাবসেট থাকবে। টোটাল সাবসেটগুলোকে সাজিয়ে নিয়ে পরপর যদি দুপাশে ব্র্যাকেট দিয়ে সাবসেটগুলোর একটা আবার আমি সেট তৈরি করি, একটা সেটের যত সাবসেট হয়, একটা সেটের যত সাবসেট হয় সেই সাবসেটগুলোকে নিয়ে যদি দুপাশে দুটো ব্র্যাকেট লাগিয়ে আমি আরেকটা সেট বানিয়ে ফেলি, এই সেটটাকে বলা হবে পূরক সেট। সূচক সেট। এই সেটটাকে বলা হবে সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে একটা জায়গায় ধরো এলিমেন্ট আছে এ বি সি, এ সেটের এলিমেন্ট আছে এ বি সি, তাহলে এর সাবসেট গুলো কি, ফাই, এ বি সি, এ বি, বি সি, সি এ, এ বি সি, এই 8টা। এই সেটগুলোকে দেখো, সাবসেটগুলোকে আমি দুপাশে ব্র্যাকেট দিয়ে একটা সেট বানিয়েছি, এটাই হলো সূচক সেট বা ঘাত সেট। এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এ সেটের ঘাত সেট হচ্ছে পি এ, সূচক সেট হচ্ছে পি এ। বুঝলে? বুঝেছো? এটাই হলো সূচক সেট। নেক্সট কি আছে? নেক্সট আছে পূরক সেট। পূরক সেটটা কি জিনিস আমি একটু আইডিয়া দিই। পূরক সেট হচ্ছে, তুমি ইউনিভার্সাল সেটের সার্বজনীন সেটের আইডিয়াটা নিলে, কোন অঙ্কে আমার সার্বজনীন সেট হচ্ছে জেনকিন্স স্কুলের 11-এর ছাত্ররা, আর এ সেট হচ্ছে জেনকিন্স স্কুলের 11 সায়েন্সের ছাত্ররা। তাহলে এ সেট ছাড়া ইউনিভার্সাল সেটে যত এলিমেন্ট আছে তারা সবাই এ কমপ্লিমেন্ট, তারাই হলো এ কমপ্লিমেন্ট বা পূরক। তাদের যে সেট হবে সেটা পূরক সেট। তার মানে এ একটা সেট, তার মধ্যে যা এলিমেন্ট আছে সেইটা ছাড়া সার্বজনীন সেটে যত এলিমেন্ট আছে তারা হলো এর পূরক, কমপ্লিমেন্ট। তাহলে এ একটি প্রদত্ত সেট এবং ইউ একটি সার্বজনীন সেট, এ একটি প্রদত্ত সেট, ইউ একটি সার্বজনীন সেট। তাহলে এ সেটের পূরক সেট হলো এমন একটি সেট যার অন্তর্গত পদগুলি ইউ সেটের একটি পদ, কিন্তু এ সেটের পদ নয়, তার মানে এ সেট বাদে ইউনিভার্সাল সেটে যে পদগুলো থাকে তাদের সেটকে পূরক সেট বলা হয়। এবং ইউ সার্বজনীন সেটের সাপেক্ষে এ সেটের পূরক সেট হলো ইউ মাইনাস এ। মাইনাসটা পরে শিখবে তোমরা,
ইউ মাইনাস এ মানে এ ছাড়া ইউতে যারা আছে তারা, এ ছাড়া তারা। তাহলে এটাকে আমরা এ ড্যাশ এ কমপ্লিমেন্ট বা এ বার যে কোনো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু consisting of element x such that x belongs to u and x not belongs to a. X belongs to u and x not belongs to a. তাহলে এ এবং এ কমপ্লিমেন্ট সেট দুটির ইউনিয়ন যোগ করলে, ইউনিয়ন কথাটা তোমরা পরের ক্লাসে শিখবে, ইউনিয়ন মানে যোগ, দুটো সেটের যোগকে ইউনিয়ন বলা হয়। তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ আর এ কমপ্লিমেন্টকে যোগ করলে ইউনিভার্সাল সেট পাওয়া যায়, ইউনিভার্সাল সেট পাওয়া যায়। পড়লে এটা। নেক্সট হচ্ছে, তাহলে আজকে আমরা এই ক্লাসটা করে কি কি শিখলাম? আমরা শিখলাম সেট কাকে বলে, প্রথম আলোচনা করেছি সেট কেন পড়বো, কেন ভালো করে পড়বো, এইটাকে মাথায় চিন্তা করে নেবে। সেটটা খুব ভালোভাবে পড়তে হবে, সেটটা খুব ভালোভাবে শিখতে হবে। আমি এই 4টে ক্লাসের মধ্যে যা সেট শেখাবো তার মধ্যে 2-4টে জিনিস তোমার কিন্তু এই মুহূর্তে উপলব্ধি হবে না, আমি বলে দেবো, তুমি শুনে রাখবে। এইটা তোমার উপলব্ধি হবে কবে? যবে তুমি ম্যাথের কতগুলো চ্যাপ্টার পড়ে আসবে, একটু সময় লাগবে। এবং তোমাদের মধ্যেই হয়তো কেউ কয়েকজন তারা একটু এগিয়ে আছো, অঙ্কগুলো আগে থাকতে করে এসছো, বুঝে এসছো, তোমরা বুঝে যাবে সেই অঙ্কগুলো, আমার এখানে বোঝানো যে অঙ্কগুলো বুঝে যাবে। যাই হোক, তো আমরা শিখলাম কেন পড়বো, তারপরে শিখলাম সেট কেন কাকে বলে, সেট কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কি করে ট্রান্সফর্ম করা যায়, আর আমরা শিখলাম সেটের টাইপগুলো কি আছে, সেটের টাইপগুলো কি আছে। তোমরা এই ব্যাপারটাকে ভালো করে বোঝো। আজকে যা পড়িয়েছি তা খুবই সোজা, এটার জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই, তোমার যা জ্ঞান আছে, তোমার যে অভিজ্ঞতা আছে তাতেই এটা যথেষ্ট, ঠিক আছে? তো সুতরাং তোমরা এটাকে ভালো করে কমপ্লিট করো এবং টেক্সট বইটাকে ফলো করো। এই যেটুকু পড়ালাম তার উপরে ফলো করো। আমি 2 দিনের মধ্যে তোমাদেরকে নেক্সট ক্লাসটা দেব এবং তোমরা মন দিয়ে পড়বে এবং 4টে ক্লাসে আমি খুব শিগগিরই শেষ করে দেবো সেট থিওরি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পুরো ক্লাসটাকে ফলো করো। আর একটা জিনিস, তোমরা যারা দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিলে সুবিধা কি হবে, আমি যখনই কোনো ভিডিও ইউটিউবে দেব সেটা তোমার কাছে পৌঁছে যাবে। এবং তুমি যদি ভালো করে পড়তে পারো, ভালো করে শিখতে পারো এবং তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলেই আমার প্রচেষ্টা, আমার চেষ্টাটা সার্থক হবে। গুড বাই, আজকে এখানেই শেষ। গুড বাই, থ্যাংক ইউ, গুড নাইট, নেক্সট দেখা হবে।